ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পাল্টাপাল্টি হামলার ঝুঁকিতে কোন সব এলাকা? খামেনিকে নিশানার ঝুঁকি নেবে কি ওয়াশিংটন? ইরানে হামলা হলে ভুগবেন ট্রাম্প, কেন বলছেন বিশ্লেষকরা? হরমুজ বন্ধের ধাক্কা নিতে পারবে কি যুক্তরাষ্ট্র? মিত্রের বিরুদ্ধে রণপ্রস্তুতিতে ডেনমার্ক, গ্রিনল্যান্ডে জড়ো হচ্ছে নেটো দেশের সেনারা, যুদ্ধ কি অবধারিত? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েন ক্রমেই জটিল দিকে মোড় নেয় দিনকে দিন ঘনীভূত হচ্ছে অঘটনের কালো মেঘ। সুদূর প্রসারী প্রভাবে অজানা শঙ্কায় তৈরি হচ্ছে বৈশ্বিক উদ্বেগ। বোদ্ধা মহল থেকে সাধারণ জনগণ সবার আলোচনা আর গুঞ্জনের সিংহভাগ দখলে রেখেছে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য মার্কিন সামরিক আগ্রাসনের তথ্য উপাত্ত। আশঙ্কা বাস্তবে রূপ নিলে পাল্টাপাল্টি আঘাতের লক্ষ্যবস্তু হতে পারে কোন এলাকাগুলো? এবার কি আলী খামেনিকে নিশানায় রাখা দুঃসাহস দেখাবে যুক্তরাষ্ট্র? বিস্তারিত হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে। ইরানে চলমান বিক্ষোভ ও তা ঘিরে তেহরান ওয়াশিংটন উত্তেজনাই এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। বিক্ষোভকারীদের দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে, বারবার এই হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বক্তব্য শুধু কূটনৈতিক চাপেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রতিফলন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতেও। সাম্প্রতিক সময়ে কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন কর্মীকে সতর্কতামূলকভাবে সরিয়ে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে কি ধরনের অভিযান হতে পারে এবং সেটি কতটা বাস্তবসম্মত? এ নিয়ে বিশ্লেষণী এক প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নতুন নয়। এ অঞ্চলে ছড়িয়ে আছে তাদের সামরিক ঘাঁটির বিশাল নেটওয়ার্ক। কেবল মধ্যপ্রাচ্যেই অন্তত ১৯টি স্থানে যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, জর্ডান ও মিশরের মতো দেশে রয়েছে স্থায়ী ঘাঁটি। দ্রুত আক্রমণ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০,০০০ মার্কিন সেনা মোতায়েন থাকে। গত বছর জুনে ১২ দিনের যুদ্ধের সময় ইরান এই ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছিল, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যুদ্ধ শুরু হলে এই ঘাঁটিগুলো থাকবে গুরুতর ঝুঁকিতে। সার্বিক বাস্তবতায় ইরান যুক্তরাষ্ট্র সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ বা ইরানে মার্কিন স্থল অভিযানের সম্ভাবনাকে অনেকটাই নাকচ করে দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের দর্শন ভিন্ন ধাঁচের। পর্যবেক্ষণ বলে, তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধ বা দেশ দখলের রাজনীতিতে বিশ্বাসী নন, বরং তার পছন্দ দ্রুত, নির্দিষ্ট ও প্রযুক্তি নির্ভর অভিযান, যেখানে মার্কিন সেনাদের প্রাণহানি কম থাকে। অতীতে বাগদাদের ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা কিংবা ভেনেজুয়েলায় হঠাৎ অভিযান চালিয়ে মাদুরোকে অপহরণ এই কৌশলেরই উদাহরণ। এ ধরনের বাস্তবতায় আলোচনায় আসছে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে দ্রুত হামলার সম্ভাবনা। গত বছর যুদ্ধের সময়ও এমন ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা যুক্তরাষ্ট্র জানে, চাইলেই তাকে সরিয়ে দিতে পারে। তবে এরপরও ইরানের মতো ভূপ্রকৃতি ও নিরাপত্তা ব্যবস্থার দেশে সরাসরি শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান চালানো অত্যন্ত জটিল। দূরত্বজনিত ব্যবধান, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক প্রতিক্রিয়ার ঝুঁকি সব মিলিয়ে এমন হামলা চালানো হবে একটি বড় জুয়া খেলা। এছাড়া সম্ভাব্য হামলা ঘিরে ইরান আগে থেকেই ব্যাপক সতর্ক অবস্থানে আছে। একাধিক বিশ্লেষকের বরাত দিয়ে আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানে সেনা পাঠানো নয়। ইরাক বা আফগানিস্তানের মতো শাসক পরিবর্তন কিংবা দীর্ঘস্থায়ী সামরিক উপস্থিতি এরকম পথে হাঁটতে আগ্রহী নয় ওয়াশিংটন। সব মিলিয়ে যুদ্ধের দামামা বাজলেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ সীমিত, হিসাবী এবং উচ্চ ঝুঁকিহীন রাখার চেষ্টা থাকবে বলেই প্রাথমিক অভিমত বিশ্লেষকদের। স্থল অভিযানে সেনা নামানোর বদলে প্রযুক্তি নির্ভর আঘাত বা প্রতীকী শক্তি প্রদর্শনী হতে পারে মূল কৌশল। হিজল জোবায়ের, বাংলা ভিশন।
ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতার অভিযোগ তুলে সামরিক পদক্ষেপের ধারাবাহিক হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর বাস্তবায়ন নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের কাছে কোনো সহজ সামরিক কৌশল নেই যা ইরানের বিক্ষোভকারীদের কার্যকর সহায়তা দিতে পারে। কেন সম্ভাব্য মার্কিন অভিযানকে কঠিন আর ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা? ঝুঁকি নিলে কোন বিষয়গুলো নিয়ে ভুগবেন মার্কিন প্রেসিডেন্ট? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানের সরকার বিরোধী আন্দোলন এবং অস্থিরতাকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ও বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে, যা অনেক বিশ্লেষকের মতে ইরানের ওপর একটি বড় ধরনের বিমান বা মিসাইল হামলার পূর্ব প্রস্তুতি। তবে মুখে হম্বিতম্বি করলেও বাস্তবে এমন কিছু করা তার জন্য বেশ কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো সহজ সামরিক কৌশল নেই যা ইরানের বিক্ষোভকারীদের কার্যকরভাবে সহায়তা করতে পারে। 13 জানুয়ারি প্রকাশিত সেই বিশ্লেষণধর্মী নিবন্ধে দাবি করা হয়, ওয়াশিংটন থেকে হুমকি দেওয়া যতটা সহজ, তেহরানের দুর্ভেদ্য পাহাড়ি খাজে আঘাত হানা তার চেয়েও অনেক কঠিন। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই। ফলে ইরানে হামলা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে কাতার, বাহরাইন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান কিংবা সৌদি আরবের ঘাঁটিগুলো ব্যবহার করতে হবে। তবে এমন কিছু করলে ঘাঁটিগুলো ইরানের পাল্টা আঘাতের ঝুঁকিতে পড়বে। ট্রাম্পের জন্য আরেকটি বিকল্প হতে পারে গত জুনে ইরাকের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় চালানো দূরপাল্লার B-2 বোমারু বিমানের মতো অভিযান। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় এমন হামলা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র আসলে কোথায় আঘাত হানবে সেটিও একটি বড় প্রশ্ন। বিক্ষোভ এবং সরকারের দমনপীড়ন সারা দেশে ছড়িয়ে থাকায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ কঠিন। ফলে ভুল লক্ষ্যবস্তুতে হামলা হলে উল্টো চাপের মুখে পড়তে পারে মার্কিন প্রশাসন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে সরাসরি হামলার কথাও আলোচনায় রয়েছে। তবে এটি আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এমনকি খামেনির উত্তরসূরির তালিকাও প্রস্তুত রাখা হয়েছে। ফলে খামেনি মারা গেলে সরকার পরিবর্তনেরও নিশ্চয়তা নেই। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ এবারের মতো কিছুটা স্থিমিত হলেও তা একেবারে শেষ হবে না। নীতিগত পরিবর্তন না হলে বারবার এমন বিক্ষোভের মুখোমুখি হবে দেশটি। ইরানের এবারের বিক্ষোভ আগেরগুলোর চেয়ে ভিন্ন। বর্তমান সরকার সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো মেটাতে ব্যর্থ হয়েছে। সাধারণ নাগরিকরা অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা এখন গণতান্ত্রিক অধিকারের চেয়ে খাবারের যোগান নিয়ে বেশি চিন্তিত। যে অর্থনৈতিক সংকটের কারণে এই বিক্ষোভ শুরু হয়েছে তা সমাধান করতে হলে এমন কিছু নীতির পরিবর্তন দরকার যা করার মতো ক্ষমতা এই সরকারের নেই। তাই তাদের কাছে কোনো স্থায়ী সমাধানও নেই। তারা যদি এই বিদ্রোহ দমনও করে ফেলে, তবে 2-3 মাস পর বা ভবিষ্যতে কোনো এক সময়ে এটি আবারও ফিরে আসবে। নীতিগতভাবে বড় কোনো পরিবর্তন না এলে এই বিক্ষোভ বারবার ফিরতে বাধ্য। ইরানের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে জটিল এক সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ওয়াশিংটন যদি কেবল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চায়, তবে সেটি ইরান সরকারকে থামানোর জন্য যথেষ্ট নাও হতে পারে। আবার যদি সত্যিই কোনো হঠকারী সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তবে তা হিতে বিপরীত হওয়ার ঝুঁকিই বেশি। ইরানের এই উত্তাল সময় কেবল একটি দেশের ভাগ্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। সংকটের মূলে থাকা সেই অর্থনৈতিক হাহাকার যদি প্রশমিত না হয়, তবে সাময়িকভাবে রাজপথ শান্ত হলেও আগ্নেয়গিরির ভেতরের লাভা ঠিকই ফুটতে থাকবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সাথে ইরানের উত্তেজনা চরমে পৌঁছালেই সাধারণ মানুষের আলোচনা আর বিশ্লেষকদের বক্তব্যে উঠে আসে হরমুজ প্রণালীর নাম। অবশ্য এর কারণও আছে। এই হরমুজ প্রণালী বন্ধের হুমকি শুধু নয়, 80-র দশকে কৌশলগত এই অস্ত্রের কার্যকর ব্যবহারের নজির রেখেছে তেহরান। এই প্রণালী অচল হলে বৈশ্বিক বাণিজ্যে তোলপাড় ফেলা পরিস্থিতি তৈরি হওয়া শুধু সময়ের ব্যাপার। কি এই হরমুজ প্রণালী? কেন এটি বন্ধের হুমকিতে আতঙ্ক ছড়ায় বিশ্বময়? এবারও কি কৌশলী অস্ত্রের মোক্ষম ব্যবহার করতে পারবে ইরান? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
সামুদ্রিক মাইন বসিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। দেশটিতে মার্কিন হামলার হুমকির মুখে আবারও উত্তেজনার কেন্দ্রে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথ। পারস্য উপসাগরের বিখ্যাত চ্যানেলটি দিয়ে পরিবহন করা হয় বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের 1/5 ভাগ। মাত্র 40 কিলোমিটার প্রশস্ত খাল দিয়ে প্রতিদিন আনা নেওয়া করা হয় প্রায় 2 কোটি ব্যারেল তেল। এই সমুদ্রপথ বন্ধ করে দিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারের গলা চেপে ধরতে পারে ইরান। দেশটিতে চলমান আন্দোলন ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্প যদি সামরিক পদক্ষেপ নিতে চান, তাহলে সশস্ত্র প্রতিরোধের পাশাপাশি হরমুজ প্রণালীকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তেহরান। সেক্ষেত্রে শুধু আমেরিকা নয়, ইরানের এক চালেই চরম বিপদে পড়বে গোটা বিশ্ব। ভেনেজুয়েলার তেল দখলে নিয়ে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ট্রাম্পের সেই স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা এখনও অনেক দূরের বিষয়। হরমুজ প্রণালী অন্য আর 10টা জলপথের মতো নয়। পৃথিবীর সবচেয়ে কৌশলগত এই চ্যানেলটি ইরানের নিয়ন্ত্রণে থাকা শক্তিশালী একটি ভৌগোলিক অস্ত্র। যুক্তরাষ্ট্রের প্রায় 11% তেল আমদানি হয় হরমুজ প্রণালী দিয়ে। এই রুটের মাধ্যমে দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল তেল পায় ইউরোপ। এখান দিয়ে সৌদি আরব একাই প্রতিদিন রপ্তানি করে 60 লাখ ব্যারেলের বেশি তেল। চীন, জাপান সহ দক্ষিণ কোরিয়ার 60% এবং ভারতীয় তেল আমদানির একটি বড় অংশ পাঠানো হয় হরমুজ প্রণালী দিয়ে। গত বছর ইরান ইসরায়েল সংঘাতের সময় হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন পাতার প্রস্তুতি নিয়েছিল তেহরান। সাম্প্রতিক উত্তেজনার জেরে সি মাইন বসিয়ে হরমুজ আটকে দিলে আমেরিকা ও তার মিত্র দেশগুলোর অর্থনীতি পড়বে হুমকির মুখে। ইরান ও ওমানের মধ্যে অবস্থিত হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় প্রায় $60,000 কোটি মূল্যের জ্বালানি। হরমুজ প্রণালীতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের নেভাল কোরের শক্তিশালী বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে। জলপথটির উপর নিজেদের দখল ধরে রাখতে দ্রুতগামী ক্ষেপণাস্ত্রবাহী নৌযান, বিশেষ ধরনের আক্রমণকারী বোট, এন্টিশিপ নেভাল মাইন, সাবমেরিন ও ড্রোনের বহর সবসময় প্রস্তুত রাখে তেহরান। 2019 সালের তথ্য অনুযায়ী 5,000-এর বেশি সামুদ্রিক মাইন রয়েছে ইরানের অস্ত্র ভাণ্ডারে। মাত্র কয়েক মিনিটে হরমুজ পাড়ি দেওয়া যে কোনো ট্যাঙ্কার থামিয়ে দিতে পারবে ইরানি নৌবাহিনী। হরমুজ প্রণালী দিয়ে প্রতি মাসে যাতায়াত করে 3,000-এর বেশি সমুদ্রগামী জাহাজ। এসব আমদানি নির্ভর নৌযান থামাতে ফাস্ট অ্যাটাক বোট ও সামুদ্রিক মাইনকে কার্যকর উপায় হিসাবে বিবেচনা করে থাকে ইরানের নৌবাহিনী। পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতোই ভয়াবহ এই জলপথটি বন্ধ করলে শুধু শত্রুরা নয়, সরাসরি ইরানের গায়েও লাগবে এর ধাক্কা। ব্যাহত হবে তেহরানের তেল রপ্তানির রাস্তাও। কিন্তু এমন পদক্ষেপ নিলে চুপ করে বসে থাকবে না আমেরিকা ও পশ্চিমা শক্তিগুলো। হরমুজ প্রণালী পুনরুদ্ধার করতে কাজে নামবে বিভিন্ন দেশের নৌবহর। পারস্য উপসাগর ও এর আশেপাশের অঞ্চলগুলোতে নিজেদের প্রভাব বজায় রাখতে গুরুত্বপূর্ণ জলপথটি বহুদিন ধরেই ব্যবহার করে আসছে ইরান। এর আগে 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় উপসাগরীয় এলাকায় নেভাল মাইন ও সিল্কওয়ার্ম ক্ষেপণাস্ত্র দিয়ে হরমুজ রুটে হামলা চালিয়েছিল তেহরান। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, বরাবরের মতো এবারও আক্রান্ত হলে হুট করেই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে খামেনি প্রশাসন। সেক্ষেত্রে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ আটকে দেয়ার পাল্টা প্রতিক্রিয়া সামাল দিতে হবে খোদ ইরানকেই। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। নিয়মিত উদ্ভট কর্মকাণ্ডে বিশ্বে তোলপাড় ফেলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাবা থেকে গ্রিনল্যান্ডকে বাঁচাতে এবার এগিয়ে এসেছে সামরিক জোট নেটো। গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি, ফ্রান্স, সুইডেন, নরওয়ে সহ নেটোর সদস্য দেশগুলো। ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে ডেনমার্ক। বলেছে গ্রিনল্যান্ডে হামলা হলে বিলুপ্ত হবে নেটো। পরিস্থিতি এতটাই জটিল দিকে মোড় নিচ্ছে যে হাতের মুঠো থেকে ছুটে যাচ্ছে কূটনৈতিক সমঝোতায় শান্তিপূর্ণ সমাধানের রাস্তা। ক্রমেই অশান্ত হচ্ছে পরিস্থিতি, চলছে বাকযুদ্ধ, বাড়ছে উদ্বেগ। তাহলে কি ইউরোপীয় মিত্রের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাঁধিয়ে ছাড়বেন ট্রাম্প? এড়ানো যাবে কি যুদ্ধের আশঙ্কা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণে বুধবার রুদ্ধদ্বার বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, গ্রিনল্যান্ড ও ডেনমার্ক। হোয়াইট হাউসের বৈঠকটি শেষ হয় কোনো ধরনের সমাধান ছাড়াই। কয়েক ঘন্টার ব্যবধানে গ্রিনল্যান্ডের রক্ষায় ভূখণ্ডটিতে সেনা পাঠানোর ঘোষণা দেয় ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নরওয়ে। এমনকি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে দূতাবাস খোলার ঘোষণা দেয় কানাডা ও ফ্রান্স। বুধবার যুক্তরাষ্ট্রকে করা বার্তা দিয়ে ডেনমার্ক জানায় ন্যাটোভুক্ত দেশগুলো গ্রিনল্যান্ডে যৌথ মহড়ায় অংশ নেবে। এমনকি গ্রিনল্যান্ডে হামলা হলে সেখানেই ন্যাটোর সমাপ্তি ঘটবে বলে হুঁশিয়ারি দেয় ডেনমার্ক। বুধবার এক বিবৃতিতে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গ্রিনল্যান্ডে অনুসন্ধানের অংশ হিসেবে 13 সদস্যের সেনাদল পাঠানো হয়েছে। ডেনমার্কের অনুরোধে একই দিন গ্রিনল্যান্ডে অনির্দিষ্ট সংখ্যক সেনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করে সুইডেনও।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ফরাসি প্রথম সেনা দলটি বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরও দল ধাপে ধাপে পাঠানো হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতীয় নিরাপত্তার খাতিরে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের লাগবেই। বুধবার সাংবাদিকদের সাথে আলাপে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যা চায় তাই করে। ভেনেজুয়েলার বিষয়টি উদাহরণ টেনে ডেনমার্ককে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা গ্রিনল্যান্ডের ব্যাপারে আশাবাদী। ডেনমার্কের সাথে আমাদের ভালো সম্পর্ক। তারা এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে হস্তান্তর করবে। ডেনমার্ক দেখেছে ভেনেজুয়েলায় কি হয়েছে। তারা জানে যুক্তরাষ্ট্র যা চায় তাই করতে পারে। যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নিলে চীন রাশিয়া এটির দখল নেবে, এমনটিও বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেক্ষেত্রে গ্রিনল্যান্ডকে কোনোভাবেই রক্ষা করতে পারবে না ডেনমার্ক। পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের করে পেতে চান মার্কিন প্রেসিডেন্ট। আমরা গ্রিনল্যান্ড দখলে না নিলে একটি বড় সমস্যা আছে। তখন চীন রাশিয়া এটির দখলে নেবে। ডেনমার্ক এটির দখল ঠেকাতে পারবে না। তাই ডেনমার্কের বোঝা উচিত, এটি যুক্তরাষ্ট্রের দখলে থাকা মানে নিজেদের অধীনে থাকা। যুক্তরাষ্ট্র এটির নিরাপত্তা দিতে পারবে। কেউ আমাদের সাথে ঝামেলা করবে না। বিশ্লেষকরা বলছেন, ন্যাটোভুক্ত ইউরোপের দেশগুলো গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর মাধ্যমে প্রমাণ করেছে তারা সহজে যুক্তরাষ্ট্রকে ভূখণ্ডটির নিয়ন্ত্রণ দেবে না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এটির দখল নিশ্চিত করতে চায়। এই পরিস্থিতিতে মিত্রদের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কায় বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই দফায় গাজার জন্য গঠন করা হবে অন্তর্বর্তী প্রশাসন। স্থানীয় সময় বুধবার গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনা এখন যুদ্ধবিরতি থেকে নিরস্ত্রীকরণ, টেকনোক্র্যাটিক শাসন ব্যবস্থা এবং পুনর্গঠনের দিকে অগ্রসর হচ্ছে। এই ধাপে গাজায় পূর্ণ নিরস্ত্রীকরণ ও পুনর্গঠন কার্যক্রম শুরু হবে। উইটকফ আরও বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে হামাস সবশেষ নিহত ইসরায়েলি জিম্মির মরদেহ দ্রুত ফেরত দেওয়া সহ দ্বিতীয় ধাপের সব শর্ত পূরণ করবে। না হলে গুরুতর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। গাজার সরকারি তথ্য মতে গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখন পর্যন্ত 1190 বারের বেশি লঙ্ঘন করেছে ইসরায়েল। হত্যা করা হয়েছে 4 শতাধিক ফিলিস্তিনিকে। গাজায় জরুরি মানবিক সহায়তা ঢুকতেও বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী 21 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্স হ্যান্ডেলে জানিয়েছে, পররাষ্ট্র দপ্তর 75টি দেশের ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করবে। এসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য বরাদ্দকৃত কল্যাণমূলক সুবিধা ব্যাপক হারে ভোগ করেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা নিতে পারেন এমন ব্যক্তিদের ঠেকাতেই আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। যুক্তরাষ্ট্রের কনসুলার কর্মকর্তাদের আপাতত ভিসা না দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কতদিন এই ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত থাকবে তা খোলাসা করা হয়নি। সৌদি আরবের মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী নিজের জায়নামাজ এগিয়ে দিয়েছিলেন অচেনা এক মুসল্লির নামাজ আদায়ের জন্য। এতে ছিল না লোক দেখানো কোনো ভাবভঙ্গি, ছিল না বাহবা পাওয়ার আকুতি, ছিল শুধু বিনয়, ভালোবাসা আর মানুষের পাশে দাঁড়ানোর নিঃস্বার্থ মানসিকতা। অনলাইনে ছড়িয়ে পড়া সেই মুহূর্তের ভিডিও মুগ্ধতা ছড়াচ্ছে বিশ্বব্যাপী। প্রশংসায় ভাসছেন সেই বাংলাদেশি। এখানেই শেষ নয়, এর স্বীকৃতি এসেছে মক্কার পৌরসভা থেকেও। বিস্তারিত শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্টে। পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় অত্যন্ত বিনয়ী ভঙ্গিতে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী এক ব্যক্তির সামনে নিজের ব্যক্তিগত জায়নামাজটি নামাজ আদায়ের জন্য এগিয়ে দিচ্ছেন। না কোনো ক্যামেরার খোঁজ, না কোনো স্বীকৃতির প্রত্যাশা, শুধু একজন মানুষের আরেকজন মানুষের পাশে দাঁড়ানো। এই সাধারণ মুহূর্তের মধ্যেই লুকিয়ে ছিল অসাধারণ এক মানবিকতা। গালফ নিউজ জানায়, এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এই নিঃস্বার্থ পরোপকারের প্রশংসায় মুখর হয়ে ওঠেন। অনেকে লিখেছেন এটাই প্রকৃত ইবাদত, আবার কেউ বলছেন এই মানুষগুলোই পবিত্র স্থানকে পবিত্র রাখে। ভিডিওটি পৌঁছে যায় সৌদি আরবের পবিত্র মক্কা পৌরসভা বা মেয়রলিটির নজরেও। সাধারণ এক পরিচ্ছন্নতা কর্মীর এই অসাধারণ আচরণে মুগ্ধ হয় কর্তৃপক্ষ।
সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী বিনয়, মমতা এবং ইবাদতকারীদের সেবায় নিঃস্বার্থ আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ এই বাংলাদেশি কর্মীকে বিশেষ সম্মাননা প্রদান করে মক্কা পৌরসভা। কর্তৃপক্ষ জানায়, এই কর্মীর আচরণ পবিত্র মক্কা ও মসজিদুল হারামের প্রকৃত মানবিক মূল্যবোধকেই প্রতিফলিত করে। তাদের মতে এটি মহানুভবতার একটি বিশুদ্ধতম উদাহরণ। ইবাদতকারীদের প্রতি এই নিঃস্বার্থ মমতা পবিত্র স্থানের পবিত্রতাকে আরও মহিমান্বিত করেছে। নেটিজেনদের দাবি, পবিত্র স্থানগুলোতে এই ছোট ছোট মানবিক কাজই বড় অনুপ্রেরণার জন্ম দেয়। শাহরিয়ামান সানি, বাংলাভিশন। সময় কি সবার জন্য একইভাবে চলে? 100 বছর আগেই আইনস্টাইন বলেছিলেন না। এবার আইনস্টাইনের ওই মতবাদকে আরও নিখুঁতভাবে প্রমাণ করল আধুনিক বিজ্ঞান। গবেষকরা বলছেন, পৃথিবীর তুলনায় মঙ্গলে সময়ের গতি কিছুটা বেশি। পার্থক্যটা ক্ষুদ্র হলেও ঠিক কতটা এগিয়ে থাকে মঙ্গলের সময়, কেন এমন হয়, এর পেছনে কি মহাকর্ষ বলের কোনো ভূমিকা আছে? বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। পৃথিবীর চেয়ে দ্রুত সময় যাচ্ছে মঙ্গল গ্রহে। শুনতে অদ্ভুত লাগলেও এটি বাস্তব এবং আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সাথে পুরোপুরি মিলে যায়। পৃথিবীতে বসে আমরা সাধারণত ভাবি সময় সবার জন্যই সমানভাবে যায়, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। বিজ্ঞানীরা এবার নিখুঁতভাবে পরিমাপ করেছেন মঙ্গল গ্রহে সময় ঠিক কতটা দ্রুত যায়। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, মঙ্গল গ্রহে সময় দ্রুত চলাচলের বিষয়টি নতুন করে আলোচনায় আসে 2024 সালের শেষ ভাগে এবং 2025 সালের শুরুতে। যদিও আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী এই বিষয়টি বহু আগেই অনুমান করা হয়েছিল, তবে এবারই প্রথম বিজ্ঞানীরা খুব নিখুঁতভাবে হিসাব করে দেখতে পেরেছেন ঠিক কতটা দ্রুত সময় চলে মঙ্গলে। এই গবেষণায় যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি বা NISTর বিজ্ঞানীরা। লাইফ সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হিসেব করা সম্ভব হয়েছে অত্যন্ত নির্ভুল পারমাণবিক ঘড়ি এবং মঙ্গল গ্রহে পাঠানো বিভিন্ন মহাকাশযান থেকে পাওয়া তথ্যের সাহায্যে। বিজ্ঞানীরা পৃথিবী ও মঙ্গলের ঘড়ির সময়ের পার্থক্য তুলনা করে দেখেছেন, প্রতিদিন মঙ্গলের একটি ঘড়ি পৃথিবীর ঘড়ির তুলনায় গড়ে প্রায় 477 মাইক্রোসেকেন্ড এগিয়ে। মাইক্রোসেকেন্ড মানে 1 সেকেন্ডের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ, অর্থাৎ এই পার্থক্য খুবই ক্ষুদ্র কিন্তু বৈজ্ঞানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? ঘটনাটির মূল কারণ মঙ্গলের দুর্বল মহাকর্ষ শক্তি। সায়েন্টিফিক আমেরিকানে প্রকাশিত বিশ্লেষণে ব্যাখ্যা করা হয়েছে, আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী যেখানে মহাকর্ষ শক্তি বেশি সেখানে সময় ধীরে চলে। পৃথিবীর মধ্যাকর্ষণ মঙ্গলের তুলনায় অনেক শক্তিশালী, ফলে পৃথিবীতে সময় একটু ধীরে চলে আর মঙ্গলে তুলনামূলকভাবে দ্রুত। পাশাপাশি মঙ্গলের কক্ষপথ এবং সূর্যের চারপাশে এর চলার গতিও সময়ের উপর প্রভাব ফেলে। Space.com-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই পার্থক্য দৈনন্দিন জীবনে আমরা কেউই টের পাবো না। মঙ্গলে 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড, সেখানে দাঁড়িয়ে কারো ঘড়ি হঠাৎ দ্রুত ছুটবে না, তবে দীর্ঘ সময় ধরে হিসেব করলে এই পার্থক্য জমতে থাকে। উদাহরণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন, যদি কেউ টানা 50 বছর মঙ্গলে বসবাস করেন তাহলে তার বয়স পৃথিবীর তুলনায় কয়েক সেকেন্ড বেশি হতে পারে। সংখ্যাটা শুনতে ছোট্ট এবং হাস্যকর মনে হলেও বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এই কয়েক সেকেন্ড অনেক বড় বিষয়। আবিষ্কারটির সবচেয়ে বড় গুরুত্ব ভবিষ্যতের মঙ্গল মিশন এবং মানব বসতির ক্ষেত্রে। সায়েন্স ডেইলিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে যদি মানুষ মঙ্গলে স্থায়ীভাবে বসবাস শুরু করে তাহলে যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন, স্যাটেলাইট নিয়ন্ত্রণ এবং রোবট পরিচালনায় সময়ের এই পার্থক্য হিসেবের মধ্যে আনতে হবে। সামান্য ভুল হিসাবও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিনের মতে, এই গবেষণা শুধু মঙ্গল নয়, ভবিষ্যতে অন্য গ্রহে মানুষের অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ মহাবিশ্বের প্রতিটি গ্রহে মহাকর্ষ আলাদা আর তার সঙ্গে সময়ও আলাদাভাবে চলে। সবচেয়ে বড় কথা, এই আবিষ্কার আবারও প্রমাণ করলো আইনস্টাইন ভুল ছিলেন না। 100 বছরেরও বেশি আগে দেয়া তার তত্ত্ব আজকের আধুনিক প্রযুক্তি দিয়ে আবারও নিখুঁতভাবে যাচাই করা যাচ্ছে। মঙ্গল গ্রহ শুধু লাল ধুলোর এক নিঃসঙ্গ জগৎ নয়, বরং এটি সময়ের এক ভিন্ন ছন্দে চলা একটি গ্রহ। ভবিষ্যতে মানুষ যখন সেখানে পা রাখবে তখন তারা নতুন এক পৃথিবীতে নয়, বরং নতুন এক সময়ের ভেতরেও প্রবেশ করবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।